আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা অদ্ভুত সিনেমা যার নাম হচ্ছে ল্যাম্ব। তো এইটা একটা আইসল্যান্ডের সিনেমা, অর্থাৎ একদম আপনার হলিউড বলিউড কোরিয়ান সব কিছু ছেড়ে সোজা আইসল্যান্ডে চলে গেছি আজকে। তো যাই হোক, এই গল্পটার অর্থই হচ্ছে ভেড়ার বাচ্চা। আর এই গল্পটা এতটাই নিরিবিলি আর সুনসান একটা পরিবেশে চিত্রায়িত করা হয়েছে যে ভূত প্রেত কিছু না থাকলেও ভয় লাগছে পুরো সিনেমা দেখতে গিয়ে। এছাড়াও এইটা একটা হরর মিস্ট্রি জনরার সিনেমা, তাই অনেক কিছুই ব্যাস ঘটে যাবে আর কি, যার কোনো ব্যাখ্যা থাকবে না। আর গল্পের শেষ হতে হতে একটা বিশাল প্রশ্নের মাঝে ফেলে যাবে আপনাদের, যার কোনো আসলে উত্তর নাই, যেটা আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারেন যে এরপর কি হতে পারে বা কি হবে। আর আসলে শেষটা অনেক অবিশ্বাস্য ছিল, একদম মাথা ঘুরিয়ে দেবার মতো। তো গল্পের শেষটা আসলে ভয়ানক আর বিশাল কিছু একটা শুরুর ইঙ্গিত দিয়ে যায় আমাদেরকে। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পে শুরু হয় প্রচণ্ড শীতল বরফ জমা তুষার পড়তে থাকা একটা রাতের বেলায়, যেখানে একটা ভেড়ার খামারে অনেকগুলো ভেড়াকে এমনভাবে দেখানো হয় যে রীতিমতো কিউট কিউট ভেড়াগুলোকে দেখেও গা ছমছমে একটা ভাব চলে আসে। আর সেখানে একটা ভেড়া হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখন শুরু হয় সিনেমার চ্যাপ্টার 1, যেখানে পিটার নামের একজন লোক তার সাথে তার কুকুরটাকে নিয়ে এসে ভেড়ার খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর সেই ভেড়াগুলোকে খাবার দেয়। ভেড়াগুলোর পরিচর্যা শেষ করে পিটার তার বাড়িতে এসে নিজেই রান্না বান্না করতে থাকে। আর এরপর দেখানো হয় একটা ভেড়া গর্ভবতী হয়ে গেছে, আর সেই ভেড়াটি দুটো ভেড়ার বাচ্চা প্রসব করে সেদিন। তো সুস্থ সবল ভেড়ার বাচ্চাগুলোকে রেখে এখন পিটার আর তার স্ত্রী মারিয়া দুজনেই বসে খাবার খেতে থাকে। খেতে খেতে পিটার বলে যে জানো, এখন থিওরিক্যালি টাইম ট্রাভেল করাও সম্ভব, কিন্তু আমি অতীত বা ভবিষ্যৎ কোথাও যেতে চাই না, এখানেই তো অনেক ভালো আছি। তো যাই হোক, এর পরের দিনগুলো ঠিক একইভাবে কেটে যায়। মারিয়া ভেড়াগুলোর দেখভাল করে, পিটার ভেড়াগুলোকে খাবার দেয়, আর অবসর সময়ে তারা কেউ কবিতা লেখে, আবার কেউ বই পড়ে। এভাবেই নির্জন নিরিবিলি বিশাল এক উপত্যকায় নিঃসন্তান পিটার দম্পতির দিন বেশ ভালোভাবে কাটছিল। এমনই একদিন তারা দুজন বসে বসে গল্প করতে থাকে, যেখানে মারিয়া বলে যে এই বছরটা গত বছরের চেয়ে অনেক ভালো, আমাদের ভেড়াগুলো এখন সুস্থ সবল আছে, শস্য রোপণ করার জন্য পরিবেশটাও অনেক ভালো। এইসব গল্পের মাঝে হঠাৎই তাদের কুকুরটা ডেকে ওঠে, আর পিটার দম্পতি সেই কুকুরটাকে ফলো করতে করতে গিয়ে দেখে তাদের আরও একটা ভেড়া গর্ভবতী, আর সেটা এখন বাচ্চা প্রসব করতে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই সেই ভেড়ার একটা বাচ্চাও হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে পিটার এবং মারিয়া দুজনে যেন হা করে সেই ভেড়ার বাচ্চাটাকে দেখতে থাকে। মারিয়া তো সেই ভেড়ার বাচ্চাটাকে মানুষের বাচ্চাদের মতো করে কোলেও নিয়ে নেয়, এমনকি শেষমেশ এই বাচ্চাটাকে ভেড়ার সাথে না রেখে তারা নিজেরাই একটা মানুষের বাচ্চার মতো এই ভেড়ার বাচ্চাটাকে লালন পালন করতে থাকে। মারিয়ার কোনো সন্তান না হওয়ার কারণে ভেড়ার বাচ্চাটাকে দিন রাত জেগে অবাক হয়ে দেখতে থাকে সে। পিটার নিজেও মারিয়ার আবেগটাকে বেশ ভালোভাবেই মেনে নিয়েছিল। তারা সেই ভেড়ার বাচ্চাটাকে অনেক আদর যত্ন করতে থাকে, এমনকি একদিন মারিয়া সেই ভেড়ার বাচ্চাটাকে তার কোলে তুলে নিয়ে মানুষের বাচ্চাদের মতো গান গাইয়ে গাইয়ে ঘুম পাড়াতে থাকে। আর এটা দেখে পিটার সেখান থেকে চলে যায়, আর ট্রাক্টর দিয়ে সে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। কিন্তু ট্রাক্টর চালাতে চালাতে নিজের একটা সন্তান না থাকার কারণে পিটার প্রচণ্ড কান্না করতে থাকে। আর এখনই কুয়াশা ভেদ করে আমাদেরকে একদল ভেড়া দেখানো হয়, যে ভেড়াগুলো দেখে অদ্ভুতভাবে গা ছমছম করে উঠছিল বারবার। তো যাই হোক, পরদিন পিটার তার ট্রাক্টরের ছোটোখাটো মেরামতের কাজগুলো করছিল, আর এই বিশাল ফাঁকা উপত্যকায় মারিয়া তার কাপড়গুলো শুকাতে দিচ্ছিল। আর তখনই সে জানালার পাশ থেকে একটা ভেড়ার আওয়াজ শুনতে পায়। মারিয়া সেখানে গিয়ে দেখে যে এটা ছিল তার কাছে রাখা সেই ভেড়ার বাচ্চাটির মা, যেখানে মা ভেড়াটি তার বাচ্চাটিকে দেখার জন্য খামার ছেড়ে এত দূর অবধি চলে এসেছিল। আর জানালার অপর পাশ থেকে তাদের কাছে
থাকা ভেড়ার বাচ্চাটাও বারবার তার মাকে আওয়াজ দিতে থাকে, কিন্তু পিটার আর মারিয়া সেখানে এসে সেই মা ভেড়াটাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর এতদিনে তারা সেই ভেড়ার বাচ্চাটির নাম রেখেছিল আদা, আর সেই বাচ্চাটির সাথে তারা এতটাই কানেক্টেড হয়ে গিয়েছিল যে তারা সেই ভেড়ার বাচ্চাটাকে কোলে নিয়ে রাতের বেলা টিভি পর্যন্ত দেখছিল বসে বসে। তারা বাচ্চাটিকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ায়, আর পরদিন সকালে সেই ভেড়ার বাচ্চাটিকে কোলে নিয়ে যখন ঘুম পাড়াচ্ছিল পিটার, তখনই মারিয়া বাহিরে থেকে বাড়িতে এসে পিটারকে বলে যে তুমি ওকে ঘুম পাড়াও, ওর খেয়াল রেখো, আমি একটু বাহিরে যাচ্ছি। পিটার মারিয়াকে বলে যে আদা একটু ঘুমালে আমিও বাহিরে যাব, যদিও মারিয়া পিটারকে বলে যে তুমি আদার সাথেই থেকো, ওর খেয়াল রেখো। কিন্তু পিটার আদাকে ঘুমিয়ে দিয়ে সেখান থেকে বাহিরে তার ট্রাক্টর মেরামত করতে চলে যায়। কিন্তু এখানে সেই ভেড়ার বাচ্চাটির আসল মা অর্থাৎ মা ভেড়াটি এখনো তার বাচ্চার জন্য পিটারের বাড়ির জানালার সামনে এসে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আর এখন ট্রাক্টর মেরামত শেষ করে সন্ধে হবার আগ মুহূর্তে তারা দুজন বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে তারা আশেপাশে কোথাও আদাকে খুঁজে পায় না। পিটার দম্পতি চিৎকার করে সেই ভেড়ার বাচ্চাটিকে ডাকতে থাকে। ঘরের ভেতরে কোথাও কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দুজন বাহিরে ছুটে চলে যায়। ততক্ষণে কুয়াশায় আশেপাশের এলাকাগুলো ঢেকে যেতে শুরু হয়েছিল। তারা দুজন পাহাড়, উপত্যকা, নদীর পার সহ অনেক নির্জন নিরিবিলি স্থানে খোঁজাখুঁজি করেও আদাকে কোনোভাবেই খুঁজে পায় না। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তারা কুয়াশার ভেতরে একটা ভেড়াকে দেখতে পায়। তারা দুজন সেখানে ছুটে গেলে দেখতে পায় যে আদার আসল মা অর্থাৎ সেই মা ভেড়াটি আদাকে নিয়ে সেখান থেকে অজানার পথে রওনা দিয়েছিল। তারা জলদি আদাকে তাদের কোলে তুলে নেয় আর তাদের শরীর থেকে জ্যাকেট খুলে দিয়ে আদাকে মুড়িয়ে নেয়। এখানে প্রথমবার আমরা সেই ভেড়ার বাচ্চাটিকে দেখতে পাই, যেখানে সেই ভেড়ার বাচ্চাটির হাত পা ছিল মানুষের মতো, শুধু মাথাটাই ছিল ভেড়ার। তো যাই হোক, তারা বাচ্চাটিকে নিয়ে এখন বাহিরে ফিরতে থাকলে তাদের পেছনে পেছনে অসহায়ের মতো সেই মা ভেড়াটি অনাবরত ডাকতে থাকে। কিন্তু এটা দেখে মারিয়া চিৎকার করে বলে এখান থেকে চলে যা বলে তারা সেই মা ভেড়াটিকে সেখানে রেখে আদাকে নিয়ে চলে আসে। আর নির্বোধ অবলা প্রাণী সেই মা ভেড়াটি অসহায়ের মতো চেয়ে থাকে তার বাচ্চার দিকে। আর এখন দেখানো হয় পরম মমতায় তারা আদাকে দোলনায় রেখে ঘুমিয়ে দেয়। আর এরই সাথে সাথে সিনেমার প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যায় আর শুরু হয় দ্বিতীয় চ্যাপ্টারের শুরুতে আদার সাথে মারিয়ার একটা খুব সুন্দর বন্ধন দেখানো হয়, যেখানে মারিয়া আদাকে ফুলে ভরা একটা উপত্যকায় নিয়ে গিয়ে মাথায় মুকুট পরিয়ে দিতে থাকে। আর আমাদেরকে এই উপত্যকার ভেতরেই একটা গাড়ি থেকে 4 জন লোককে বের হতে দেখানো হয়। সম্ভবত তারা ছিনতাইকারী ছিল, কারণ তারা তাদের সাথের একজন লোককে এই নির্জন উপত্যকায় ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে নিজেদের ঘরে পিটার, মারিয়া এবং আদা পাশাপাশি 3 জন শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে মারিয়া সেখানে ঘুমিয়ে পড়লে সে ঘুমের ভেতরে স্বপ্নে চোখ জল করতে থাকা কিছু ভয়ঙ্কর ভেড়াকে দেখতে পায়। আর এখন উপত্যকায় ফেলে রেখে যাওয়া সেই লোকটিকে দেখানো হয় যে অচেনা উপত্যকার রাস্তা ধরে এগিয়ে চলছিল অনাবরত। এদিকে এতক্ষণে মারিয়ার ঘুম ভেঙে যায়। বাহিরে তখন তুষার পূর্ববর্তী বৃষ্টিতে পুরো এলাকায় থমথমে আবহাওয়া বিরাজ করছিল। আর জানালার পাশে সেই মা ভেড়াটি এখনো তার বাচ্চার জন্য ডেকেই চলছিল। আর এই মা ভেড়াটিকে দেখে মারিয়া প্রচন্ড রেগে যায়। সে তার স্টোর রুম থেকে একটা বন্দুক নিয়ে গিয়ে সোজা সেই মা ভেড়াটির মাথায় গুলি করে সেই ভেড়াটিকে সেখানেই মেরে ফেলে। আর নির্দয়ের মতো সেই ভেড়াটিকে টেনে হিচড়ে সে অনেক দূরে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সেখানে পুঁতে রাখে। আর এরপর বাড়িতে ফিরে এসে মারিয়া নিজের থেকেই মাটিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়। আর এখন পরদিন সকালে দেখানো হয় সেই ছিনতাইকারীর হাত থেকে বেঁচে যাওয়া আগন্তুক লোকটি চলে এসেছে পিটারের বাড়িতে। আসলে সেই লোকটির নাম ছিল পিয়েত্রো, আর সে ছিল পিটারেরই ছোট ভাই। পিটার তার ভাইকে দেখে অবাক হয়ে যায় আর তাকে বলে যে অনেক দূরের পথ যাত্রা করে এসেছিস, কিছু খাবি চল। পিটার তার ভাইকে নিয়ে মারিয়ার হাতে রান্না খাওয়ার জন্য বসে পড়ে। আর তখনই পিটার আদা বলে সেই ভেড়ার বাচ্চাটিকে ডাকতে থাকে, কিন্তু বাচ্চাটি অচেনা লোক পিয়েত্রোর সামনে আসতে ভয় পাচ্ছিল। আর পিয়েত্রো সেই বাচ্চাটিকে দেখে যেন আকাশ থেকে পড়ে। তো যাই হোক, কোনো কিছু না বলে সেদিন আদার সাথে ডাইনিং টেবিলে বসে তারা খাওয়া দাওয়া
দাওয়া শেষ করে ফেলে। আর খাওয়া দাওয়া শেষে পিটার আর পিয়েত্রো দুই ভাই বাহিরে ছোটোখাটো কাজগুলো করছিল, আর ঘরের ভেতরে মারিয়া আদার সাথে বাথটাবে বসে গোসল করছিল। আর এটি বুঝতে পেরে পিয়েত্রো সেখান থেকে কাজ ফেলে মারিয়াকে দেখতে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পিটার চলে আসলে পিয়েত্রো বলে যে এইসব কিছু হচ্ছেটা কি, কে এই আদা? পিটার বলে আদাই হচ্ছে আমাদের সুখ। এখন পিয়েত্রো পিটারকে কিছু বলতে চাইলে পিটার তাকে বলে যে এখানে যত দিন খুশি তুই থাকতে পারিস, কিন্তু আমার আর মারিয়ার ভেতরে কখনো আসবি না। আর এখন পিটারকে মারিয়া জিজ্ঞাসা করে যে এখানে আবার পিয়েত্রো কেন এসেছে। পিটার বলে হয়তো আবারও কারো কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে আর বাধ্য হয়ে এখানে পালিয়ে এসেছে। মারিয়া বলে যে ও কতদিন থাকবে এখানে। পিটার বলে যে আমি জানি না এই ব্যাপারটা। তো যাই হোক, এখন পরদিন তারা তিনজন ট্রাক্টর নিয়ে উপত্যকার ভেতরে শস্য রোপণ করতে চলে যায়। আর তাদের থেকে বেশ খানিকটা দূরে আদা নদীর ভেতরে তার নিজের এই অদ্ভুত চেহারাটা বারবার দেখতে থাকে। আর এখন শস্য রোপণ করা শেষ হলে তারা আদাকে ডাক দিয়ে নিয়ে চলে আসে বাড়িতে। আর এর পরের সিনে মারিয়া আর পিয়েত্রো তাদের গাড়ি নিয়ে কোথাও যাবার সময় কফি খাবার জন্য একটু ব্রেক নিলে পিয়েত্রো মারিয়ার গালে টাচ করতেই মারিয়া তাকে বলে যে কি পাগলামি করছো এসব। আর পিয়েত্রো বলে যে আমি পাগলামি করছি, তাহলে তোমরা কি করছো ওই পশুটাকে নিজের বাচ্চা হিসেবে দেখে? তো যাই হোক, এখন সিন কাট হয়ে চলে আসে পিয়েত্রোর ঘরে, যেখানে পিটার এসে তাকে বলছিল যে স্টোর রুম থেকে কিছু জিনিসপত্র বের করে দিতে তাকে সাহায্য করার জন্য। পিটারকে সাহায্য করার জন্য সেখানে পিয়েত্রো চলে গেলে তাদের পিছু পিছু সেখানে আদাও চলে যায়। এবার আদাকে দেখে পিয়েত্রো খানিকটা ঘাস ছিঁড়ে নিয়ে তাকে ডাকতে থাকে। আর নিরীহ আদা নিজেও ছুটে চলে যায় সেই ঘাস খাবার জন্য। আর তখনই সেখানে পিটার চলে আসে, আর সে পিয়েত্রোকে বলে যে এই সব খবরদার আর কখনো করবি না বলে সে আদাকে কোলে করে নিয়ে ঘরের দিকে চলে যেতে থাকে। আর পেছন থেকে পিয়েত্রো বলে যে পাগল হয়ে যাস না, ওটা একটা পশু, ওটা কোনো মানুষের বাচ্চা নয়। আর এখন দেখানো হয় পিয়েত্রো আদাকে খুঁজে খুঁজে বের করে একটা বন্দুক হাতে নিয়ে তাকে ধরে নিয়ে যায় উপত্যকার ভেতরে। আর বন্দুক তাক করে ধরে আদার মাথায়। এটি দেখার সাথে সাথে মারিয়ার ঘুম ভেঙে যায়। আসলে মারিয়া এটাকে স্বপ্ন হিসেবে দেখছিল। আর সে এখন হন্য হয়ে ঘরের ভেতরে আদাকে খুঁজতে থাকে। আর অদ্ভুতভাবে সে দেখতে পায় যে পিয়েত্রো আদাকে তার কোলে নিয়ে ঘুম পাড়িয়েছিল। আর এরই সাথে সাথে গল্পের সেকেন্ড পার্ট শেষ হয়ে যায় আর শুরু হয় থার্ড পার্টের। আর তৃতীয় পর্বের শুরুতে আমরা পিটারকে দেখতে পাই যে কিনা আদাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আর এতদিনে পিয়েত্রোর সাথে আদার একটা ভালো সম্পর্কও তৈরি হয়ে গিয়েছিল। তাই পরদিন পিয়েত্রো আদাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। আর বেশ নিশ্চিন্ত হয়ে পিটার আর মারিয়া আদাকে পিয়েত্রোর সাথে যেতেও দেয়। পিয়েত্রো আদাকে নিয়ে সেই ট্রাক্টরে করে পাহাড়ের উপত্যকায় একটা মাছ ধরার লেকে চলে আসে। আর পিয়েত্রো বেশ কয়েকটা মাছ ধরে আদাকে সহ বাড়িতে ফিরেও চলে আসতে থাকে। আর আজকে সে বাড়িতে এসে পিটারকে বলে যে তোর ট্রাক্টরটা একদমই ফালতু, ইঞ্জিনটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। এই সব কিছু বলে তারা চারজন অর্থাৎ পিটার, পিয়েত্রো, মারিয়া এবং আদা সবাই মিলে হ্যান্ডবল খেলা দেখছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও তাদের টিম অর্থাৎ আইসল্যান্ড হেরে যায়। আর তাই মারিয়া সেখানে ডিভিডিতে সুন্দর কিছু গান প্লে করে ডান্স করতে থাকে আদাকে নিয়ে। আর নাচতে নাচতে হঠাৎই আদা ঘর থেকে বেরিয়ে পিটারের কুকুরের কাছে গিয়ে দাঁড়ায়। আর এখানে আদা আর সেই কুকুরটা যেন অবাক হয়ে কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সেই কুকুরটা দৌড়ে সেটিকে ধাওয়া করতে গেলে কিছু একটা সেই কুকুরটাকে মেরে ফেলে। আর এটা দেখে দৌড়ে আদা ঘরে চলে আসে। এদিকে বাড়িতে থাকা তারা তিনজন হ্যান্ডবল খেলতে খেলতে আর মাতলামি করতে করতে পিটার অনেক ক্লান্ত হয়ে যায়। সে আদাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লে মারিয়ার সাথে ক্লোজ হবার চেষ্টা করে পিয়েত্রো, কিন্তু মারিয়া তাকে কৌশলে একটা ঘরের ভেতরে আটকে দেয়। আর তারপর সে পিয়ানো বাজিয়ে অনেক সময় কাটিয়ে দেয়। আর এতক্ষণে বিকেল হয়ে যাবার কারণে মারিয়া পিয়েত্রোকে সেই ঘর থেকে বের করে তাকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাব। এইসব কিছু বলে মারিয়া পিয়েত্রোকে নিয়ে যেতে থাকে বাস স্ট্যান্ডের দিকে। অপরদিকে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা পিটারের এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। আর পিটার আদাকে নিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করতে থাকে। আর এতক্ষণে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিল মারিয়া এবং পিয়েত্রো। মারিয়া পিয়েত্রোকে একটা টিকিট হাতে ধরিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করিয়ে
দেয়। আর অপরদিকে পিটার আজকে আদাকে নিয়ে বাহিরে ঘুরতে বেরোয়, আর পিটার আদাকে শেখাতে থাকে যে বাড়ি থেকে বেরোলে পাহাড়গুলো সবসময় তোর সামনে থাকবে, আর বাড়িতে ফেরার সময় পাহাড়গুলো থাকবে তোর পেছনে। এই সব কিছু বলতে বলতে তারা ট্রাক্টরের কাছে গেলে দেখতে পায় যে তাদের ট্রাক্টরটি আবারও নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে পিটার আদাকে নিয়ে হেঁটেই পথ চলা শুরু করে দেয়। অপরদিকে পিয়েত্রোকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এতক্ষণে নিজের বাড়িতে ফিরে এসেছিল মারিয়া, কিন্তু ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সে পিটার বা আদাকে খুঁজে পায় না। আর তখনই সে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসলে দূর থেকে একটা বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায় মারিয়া। প্রাণপণে দৌড়ে ছুটে যেতে থাকে মারিয়া সেই বন্দুকের গুলির আওয়াজের দিকে। আর আমরা দেখতে পাই একটা গুলি এসে লেগেছে পিটারের গলায়, আর পিটারের সামনে দাঁড়িয়ে আছে একটা ভেড়া মানব। আর ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই ভেড়া মানবটি আরও একটা গুলি করে পিটারের বুকে। সেখানেই দাঁড়িয়ে অবাক হয়ে চেয়ে দেখতে থাকে আদা। এদিকে পিটারকে খুঁজতে খুঁজতে দৌড়ে ছুটে আসতে থাকে মারিয়া, আর অর্ধমৃত পিটারের বুকে মাথা দিয়ে পড়েছিল আদা। আর তখনই সেই ভেড়া মানবটি এসে আদার হাত ধরে তার সাথে নিয়ে যেতে থাকে। পিটার তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আদাকে নিজের কাছে রাখার চেষ্টা করে, কিন্তু সে পারে না। ভেড়া মানবটি সেখান থেকে আদাকে নিয়ে অনেক দূরে চলে যায়। আর সেখান থেকে ভেড়া মানবটি চলে যাবার কিছুক্ষণ পরেই পিটারকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয় মারিয়া, কিন্তু ততক্ষণে পিটার আর একটাও কথা বলার অবস্থাতে ছিল না। মারিয়াকে এই বিশাল রহস্যের ব্যাপারে খোলামেলা কিছু বলার আগেই মারিয়ার কোলে সেখানেই মারা যায় পিটার। অঝরে কান্না করতে থাকে মারিয়া। সে শুধু জিজ্ঞাসা করে যে কি হয়েছে আর কিভাবে হয়েছে, কিন্তু তার প্রশ্নগুলো আজন্ময় প্রশ্নই থেকে যায়। আর পিটার হারিয়ে যায় তার কোলে, আর আদা হারিয়ে যায় অচেনা এই ভুবনে। তো এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটার আসলে কোনো কনক্লুশন নাই। আপনার এই যে ভেড়া মানবটা আসলো এরপর থেকে আসলে একটা ইনফিনিটি শুরু হয়ে যায়, ইনফাইনাইট একটা গল্প আপনি আপনার মাথায় চিন্তা ভাবনা করে রাখতে পারেন। আর পরিচালক হয়তো এমনটাই চাচ্ছিল, বা সে এমনটাই চায় যে আমরা পরে কি হবে সেটা ভেবে নেই, অনেকটা লাইভ সিনেমাটার মতো। তো যাই হোক, আজকের মতো গল্পটা কেমন লাগলো আপনাদেরকে সেটা জানাবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।